একটু দেখাই। হ্যাঁ, ওনার ওই যেমন আপনি যদি কোনো রিপোর্ট দেখতে চান, হ্যাঁ, এই যে রিপোর্ট দেখেন, আছে না? ভাইয়া আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি না। স্ক্রিন দেখা যায় না তো? স্ক্রিন তো শেয়ার দেওয়া আছে, দেখেন তো। দেখা যায় না ভাইয়া। স্ক্রিন তো শেয়ার প্রেজেন্ট করা আছে। এই ভাই একটু ওদেরকে একটু ডাকেন তো, ওদের কাউকে না। এহসান ভাইকে যান না। এইটাই মনে হচ্ছে যে স্টপ, ইয়ে, এই প্রেজেন্টেশন না। আচ্ছা, একটু 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 ওনার ওইটা একটু সলভ করে আমি দেখা যায় ভাইয়া, এবার দেখেন তো। জি ভাইয়া, জি দেখা যাচ্ছে, দেখা ঠিক যাচ্ছে। আছে, ঠিক আছে। আচ্ছা, ওই যেটা দেখাচ্ছিলাম আগে, ওনার এই যেমন এই রিপোর্টে যে আমরা রিপোর্টে যে এই যে এখানে আপনার প্রফিট আছে, ব্যালেন্স শিট আছে, আপনি যেটা ওপেন করতে চান। এই যে ক্যাশ অ্যাট, আপনি খেয়াল করেন ওইখানে লেখা আছে কিন্তু ক্যাশ অ্যাট ব্যাংক অ্যান্ড ইন হ্যান্ড। তার মিনিং আমরা ক্যাশ ক্যাশ অ্যাট ব্যাংক অ্যান্ড ইন হ্যান্ডের আন্ডারে আমরা ওইটা খুলছি। অর্থাৎ আপনি এইখানে, আপনি যদি মনে করেন যে আমি হলো ওই এইচএসবিসি শুধু ব্যাংকের আন্ডারে খুলবো, শুধু কারেন্ট অ্যাসেটের আপনি খুলতে পারেন, কিন্তু সাপোজ আমার 5টা অ্যাকাউন্ট আছে, ব্যাংক অ্যাকাউন্ট, হ্যাঁ হ্যাঁ সিডি, এসএনডি, হ্যাঁ এসএনডি হ্যাঁ যেটাই হোক আর কি, সবগুলোতে আমি ক্যাশের মতোই ক্যাশ একটা অ্যাকাউন্ট আর বাকি ব্যাংকগুলো একটা অ্যাকাউন্ট, সবগুলোকে 5টাকে আমি একত্রে এই একত্রে আপনি ওই সাব অ্যাকাউন্ট হিসাবে খুলতে পারবেন। ক্লিয়ার। আপনি ওই যে একটু আগে বলছিলাম ওই যে ভাইকে যেটা দেখালাম, মানে সাব অ্যাকাউন্ট যদি আপনি এখানে দিতে চান তাহলে সব এখানেই আসবে, সমস্যা নেই। আচ্ছা, আর একটা ওই ভাইয়া বলছিল যে চার্ট অফ অ্যাকাউন্টের বিষয়ে, ওটা একটু দেখাই। চার্ট অফ অ্যাকাউন্টটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জিনিস, কারণ আপনি যদি চার্ট অফ অ্যাকাউন্ট না বুঝেন, এর ইফেক্টটা যদি না বুঝেন, এটা প্রফিট অথবা প্রফিট লস ব্যালেন্স শিটের কোথায় কোথায় হিট করতেছে, তাহলে কিন্তু আপনি কিছু ধরতে পারবেন না। আপনাদেরকে বললে, আপনারা যখন বাসায় কাজ করবেন, অর্থাৎ যেটাই করেন, কোনো এক্সপেন্সও যদি পোস্টিং দিয়ে থাকেন, তাহলে পরে এটা ওই অ্যামাউন্টটা প্রফিট লসে কোথায় হিট করলো এটা দেখবেন। তারপরে ব্যালেন্স শিটে কোথায় হিট করলো এটা দেখবেন। তাহলে কি হবে, আপনার একই সাথে কিন্তু দুইটা কাজ হবে। এইটা যদি আপনি খুঁজে না পান, অর্থাৎ প্রত্যেকটা ট্রানজ্যাকশন আপনার কোথায় কোথায় হিট করতেছে এটা কিন্তু জানতে হবে আপনাকে। হ্যাঁ, রিপোর্টে যেয়ে দেখতে হবে। আর কিভাবে জার্নাল এন্ট্রি দেখবেন সেটাও আমি আপনাদেরকে বলবো, সমস্যা নেই। এইখানে দেখেন, এইখানে আমরা যেটা ইয়ে করছিলাম, এখানে হলো অ্যাকাউন্ট নেম, অর্থাৎ কী নামে হবে, অফিস এক্সপেন্স বিভিন্ন নামে হতে পারে। অ্যাকাউন্ট নাম্বার, এটা কি চার্ট অফ অ্যাকাউন্ট নাম্বার। আমি বলছিলাম যে ওইটা অন না করলে কিন্তু আসবে না, আপনি আসবেন ওইখানে বন্ধু আছে অ্যাডভান্সে যেয়ে। অ্যাকাউন্ট টাইপ, অ্যাকাউন্ট টাইপটা হলো কী ধরনের, এটা কি এক্সপেন্স, এটা কি অ্যাসেট, এটা কি ইনকাম, বিভিন্ন যতগুলো ক্যাটাগরি, এটা কি ইকুইটি অথবা আদার যেগুলো, এটি ক্রেডিট কার্ড, এইটা হবে অ্যাকাউন্ট টাইপে। আর হলো আরেকটা আছে কি ডিটেলস টাইপ। ডিটেলস টাইপটা আপনি এইটা দেওয়ার সাথে সাথে ডিটেলস টাইপটা অটো নিবে। সো ডিটেলস টাইপ এইটার উপরে ডিপেন্ড করছে আপনার আপনার অ্যাকাউন্ট টাইপটা আপনি যা দিবেন তার উপরে বেস করে। যেমন আমি এখানে যদি কোনো একটা এক্সপেন্স আন্ডার দিই, দেখবেন অন্য একটা চেঞ্জ হচ্ছে না,
তার মানে আপনি এইটা আপনার হাত দেওয়ার কিছু নাই, ডিটেলস টাইপ। এইখানে অ্যাকাউন্ট টাইপটা কোনো কারণে কোনো অবস্থায় ভুল করা যাবে না। আপনি যদি এইটা ভুল করেন তাহলে তো এইটাও ভুল হবে। অ্যাকাউন্ট টাইপটা হলো কি ধরনের, এটা কিসে, আমি আবারও, এটা এক্সপেন্স, এটা কি প্রতিষ্ঠানের খরচ কিনা, ইনকাম কিনা, যা আছে সব অ্যাকাউন্ট টাইপে যাবে। আরেকটা আসলে ডিটেলস টাইপ, এটা অটো আসবে, এটা ওর উপরে বেস করে কুইকবুক অটো নিবে। ক্লিয়ার? সো আপনার অ্যাকাউন্ট টাইপটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়, এখানে আপনারা ভুল করা যাবে না। জি, সাইন ইন করলে, সাইন ইন বারবার করা লাগবে না তো, তাহলে তো বারবার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে আপনার। আপনি যতবার সাইন ইনে যে অ্যাকাউন্ট করবেন ততবার তো বারবার অ্যাকাউন্ট হবে। আর যে 100 বার করবেন 100টা অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। ওটা তো ওইভাবে হবে না, এটা এইভাবে হবে না, বারবার হবে না। আপনার এই যে নিচে অ্যাকাউন্ট আছে, যে কোনো একটা দেন। You cannot add quick to online advance to 10টা অ্যাকাউন্ট হয়ে যাবে আপনার, 10টা অ্যাকাউন্ট হয়ে যাবে। আপনি যতবার ওপেন করবেন ততবার নিউ করলে তো আরেকটা অ্যাকাউন্ট হয়ে যাবে এখানে। আপনি তো এখান থেকে সব আপনার এই মান এই একটাতে দাম you cannot add quick to online advance। আমি তো সাবস্ক্রিপশন করে দিচ্ছি না, এখানে সাবস্ক্রিপশন লেখা আছে। টাকা কোনো ক্রেডিট কার্ড অ্যাড করে না, ওই অ্যাকাউন্ট খোলার সমস্যা আছে। আপনি করেন নতুন করে অন্য একটা ব্রাউজার নিন, জিমেল আর আছে, জিমেল আইডি, ইমেল আপনার নাই, যেটা না দুটো দিয়ে কাজ করছে, তাহলে আগে একটা জিমেল অ্যাকাউন্ট খুলে নতুন করে একটা অ্যাকাউন্ট, আমি যে লিঙ্কগুলো দিচ্ছি না এইগুলো এইভাবে নিবে না, এটা নতুন করে এখন আর একটা খুলে নেন, এইখানে না অন্য একটা ব্রাউজারে। ঠিক আছে, আপনার এইখানে যেমন দেখছেন না, আপনি এইখানে এইখান দিয়ে এই ব্রাউজারে আপনি একটা অ্যাকাউন্ট ফেসবুকে অন্য একটা জিমেল দিয়ে, জিমেল আসলে আরেকটা খুলে নিয়ে এই আমি কীভাবে নিলাম বুঝছেন তো, ওইখানে যে খুলে তাহলে আর বারবার আসবে। আমরা যারা ব্যালেন্স শিটটা এরকম ক্যাশ করলে আমরা ক্যাশ হ্যাঁ ক্যাশ না উনি আমি তো জানি যে এটা এইভাবে হওয়া উচিত, তাই না? হ্যাঁ ব্যালেন্স শিটে বলেছি ক্যাশ টোটাল হচ্ছে আপনার মোটামুটি 19,000। গত ক্লাস নিয়ে কারোর কোনো কোশ্চেন আছে কিনা বলতে পারেন, তো আমরা আগাই না, আমরা একটু দেখি। জি স্যার একটু কথা ছিল। বলেন। স্যার আমরা তো আজকে আমি স্যার আজকে নতুন জয়েন হয়েছি আর কি ক্লাসে। জি ভাইয়া। তো স্যার আমি আজকে নতুন জয়েন হয়েছি আর কি আজকে ক্লাসটাতে। আমরা তো 2টা ক্লাস করছি পাশাপাশি। হ্যাঁ আপনি হ্যাঁ আপনার ওই মানে ওই ক্লাসগুলো কি দেখছেন, আগের ক্লাসগুলো? না না আমি আজকে মেসেঞ্জার গ্রুপটাতে অ্যাড হয়েছি, বাট আমি ক্লাস রেকর্ডগুলো পাই নাই এখন, ওগুলা কিভাবে? আচ্ছা, আপনি আমাদের গ্রুপে অ্যাড হয়েছেন? হ্যাঁ হ্যাঁ গ্রুপে অ্যাড। ওই গ্রুপে দেখেন একটা ইউটিউব লিংক আছে, সেইখানে প্লে লিস্ট আপনাদের ব্যাচ নাম্বারে ওই আগের 2টা ক্লাস দেওয়া আছে। আচ্ছা ইউটিউবে ওই চ্যানেলটাতে আমি ঢুকছি, ওখানে 4-5টার মতো ভিডিও আছে। এই যে এখানে এই যে আমাদের ইউটিউব, এই যে আপনার এইটা হলো আমাদের ব্যাচ, তাই না? এই যে আমাদের এইখানে দেখেন একটা ইউটিউবে একটা লিংক দেওয়ার কথা ছিল। এই যে এইটা এইটাতে এই যে দেখছেন এটা, হ্যাঁ হ্যাঁ এটাতে এইখানে যান, এইখানে যে আপনার দেখেন একটা এই যে প্লে লিস্ট,
এইখানে যাওয়ার পরে যে আপনাদের ব্যাচ নাম্বার, এইখানে 2টা ভিডিও দেওয়া আছে। আচ্ছা হ্যাঁ, এই ভিডিও 2টা আপনি দেখেন, কোনো কোশ্চেন হলে জানান। 5365 হ্যাঁ হ্যাঁ, আপনাদের ব্যাচ নাম্বার 5365। আরেকটা ভিডিও দেখেন। ঠিক আছে। আচ্ছা, আমরা আজকে অন্য একটা দেখাই। যেমন গতদিন আমরা দেখিয়েছিলাম যে কিভাবে আপনার এস্টিমেট থেকে ইনভয়েস থেকে কিভাবে ক্রেডিট নোট, টাকা যদি কেউ চেক দেয় কিভাবে আনডিপোজিট ফান্ডে দিতে হয়, এগুলো তো দেখাইছিলাম না। এখন আমরা এই 2টা অপশন দেখানো ছিল না, সেলস রিসিট আর রিফান্ড রিসিট, আর এগুলো লাগবে না বলছিলাম। তো সেলস রিসিটটা কি, এটা একটু আলাপ করে দিও, যে উনি বলতেছিল এইটা হলো ইনভয়েসটা হলো যখন আমি বাকিতে পণ্যটা বিক্রয় করব, ইনভয়েসটা। আর রিসিভ পেমেন্ট যখন বিভিন্ন টাকা পাইতে পারি, ওই সেলস করার পরে যদি আমি টাকা পাই, সেটা রিসিভ পেমেন্টে যাবে। আর স্টেটমেন্ট নিয়ে কোনো সমস্যা নেই, এটা জাস্ট একটা স্টেটমেন্ট দেখতে পারবেন। এস্টিমেটটা কি, জাস্ট হলো কোটেশন। এইটা ক্রেডিট নোটটা কি, যখন আমি বাকিতে পণ্যটা বিক্রয় করব, যখন ওইটা ফেরত আসবে, এটা আমরা ক্রেডিট নোটের মাধ্যমে করব। আর আজকে আমরা দেখাবো সেলস রিসিট। সেলস রিসিটটা কি, যখন আমি ক্যাশ সেল করব। ঠিক আছে, তো আমরা যাই। এখানে আসছে, আপনি দেখেন, আপনি প্রথমে যার কাছে সেল করবেন, তাই না? তো এখানে সেল করতে আমার তো আর ওইগুলো মানে আমি আপলোড করি না, ওই কারণে আসছে না। আমার জাস্ট একটা আছে। আপনারা যখন আপলোড করবেন কাস্টমারগুলো, তখন এখানে কিন্তু সমস্ত কাস্টমারগুলোই দেখাবে, সব এখানে কিন্তু ওই কাস্টমারগুলো দেখাবে। হ্যাঁ, আচ্ছা, এইখানে আপনি ইচ্ছা করলে এখান থেকে আরও অ্যাডও করে নিতে পারেন। হয়তো নতুন যখন আসবে ওইখানে যে করা যাবে আর এইখানেও করা যায়, 2 জায়গা থেকে। আপনি যখন অনেক প্র্যাকটিস করবেন তখন দেখবেন যে এগুলো আপনার মাথায় চলে আসবে। আমি এইখান থেকে অ্যাড করতে পারি। আচ্ছা, আজকে 13 তারিখ, আমি মনে করি এই দেখেন, যখন এইখানে পার্থক্যটা, যখন আমি সরাসরি এই সেলস রিসিটে আসবো, তখন তো টাকাটা ব্যাংকে জমার প্রশ্ন আসবে। দেখেন অটো চলে আসছে কিন্তু ব্যাংকের নাম, কিন্তু ইনভয়েসের ক্ষেত্রে কিন্তু ব্যাংকের নাম আসবে না, যেহেতু ওটা বাকিতে। এইখানে কিন্তু ব্যাংকের নাম থাকবে না। আর যেহেতু আমার এখানে আমি ক্যাশ সেল অর্থাৎ নগদ সেল করছি, ওই কারণে সরাসরি কিন্তু ব্যাংকের নাম চলে আসছে। ক্লিয়ার? তো আমি আজকে এটা দেই। এখানে আমার কিছু প্রোডাক্ট আপলোড করা আছে, আপনারাও পারবেন। এস্টিমেটিকে ওই প্রোগ্রেস দেখাইছিলাম যে একটা ভাগ করলে কত হবে। হ্যাঁ, পার্সেন্টেজ হতে পারে, উনি টাকা চাইতে পারে, বিভিন্ন ওয়েতে কিন্তু ওখানে করা যায় সেটা। এইখানে দেখেন, আমি মনে করি 5টা, এটাও মনে করি 5টা। এখন অনেক সময় আমি বলছিলাম যে রেট নিয়ে ক্লায়েন্ট বার্গেনিং করে। হ্যাঁ, সেখানে আপনার রেট নিয়ে যদি বলে যে আমার তো রেট এখানে 300, আমি এখানে 2 টাকা কম দিব, বলতে পারে কি না, তখন আপনি এখানে চেঞ্জ করে দিবেন। আবার এইটাও বলতে এরকম কিন্তু হয়। আমরাই দোকানে গেলে কি করি, যে ভাই এটা 300 চাচ্ছেন, 95 নেন, এরকম কিন্তু রেটের বিষয়টা চলে আসে, তখন এই রেট চেঞ্জ হবে। আবার যদি মনে করে না ভাইয়া, এমন হয় না যে টোটাল হয়তো কত আসছে এখানে 2000, বললো তো ভাই 2000 না, আমি 100 টাকা কম দিব, বলতে পারে। তখন এইখানে কিন্তু এই যে অ্যামাউন্ট দিবেন, দিয়ে এইখানে 100 টাকা বসালেই হবে, তাই হবে না? এই যে কম হয়েছে। আবার বলতে পারে ভাই আমি 2% কম দিব, এইখানে আপনার 2 দিবেন। এই যে অটো কিন্তু ক্যালকুলেশন করে নিচ্ছে। অর্থাৎ আপনাকে বুঝতে হবে যে আমার কি ঘটনা ঘটছে। ইনভয়েস তো থাকবে, তাই না? আপনার কাছে তো ইনভয়েসের কপি থাকবে, তো সেটা দেখে আপনাকে বুঝতে হবে। এখন কোশ্চিন হলো, ওই দিন ওইটা মনে হয় দেখাতে পারি না, একটা মজা। আর ভ্যাটের বিষয়টা কিন্তু আমরা বলছিলাম, আমি নো ভ্যাট দিচ্ছি, যদি থাকে ভ্যাট দিবেন। ভ্যাটের রেটটা তো আমরা দেখাইছি কিভাবে সেট করবেন বা কি। এই এখন একটা জিনিস দেখেন, এখানে রেট চেঞ্জ হতে পারে, এখানে ডিসকাউন্ট হতে পারে, ডিসকাউন্ট কয়েক পদের হতে পারে, তাই না? কিভাবে হতে পারে, পার্সেন্টেজ হতে পারে, অ্যামাউন্ট হতে পারে, এটা কিন্তু টোটাল বিভিন্ন রকমের ঘটনা ঘটতে পারে। তখন এই রেটগুলো আপনাদের চেঞ্জ করে দিতে হবে।
তো যাই হোক, এটা আমি আপাতত ধরলাম যে না, কোনো রেট টেট দেওয়া নাই, আমি ধরি। তাহলে টোটাল আমার কত আসলো? 2000 টাকা। এটা কী করলাম? আমি কিন্তু নগদে বিক্রি করলাম, তাই না? এই কারণে আপনি দেখেন এইখানে কিন্তু ব্যাংকের নামও চলে আসছে। তাহলে আমি পাঁচটা বিক্রয় করছি, টোটাল 2000। এখন কোশ্চিন হলো, দেখে এইটা সেভ। এইটা করার পরে আমি এখন ক্লায়েন্ট আমাকে ফেরত দিতে পারে। জেনারেলি আমি বলি, আমরা জেনারেলি ম্যাক্সিমাম প্রতিষ্ঠান নগদ টাকা ফেরত দেয় না। নগদ টাকা কিন্তু ফেরত দেয় না। ওরা কি বলা হয় যে ঠিক আছে, আপনি পরবর্তীতে আপনার সাথে অ্যাডজাস্ট করা হবে, তাই বলা হয় না? এখন আমরা যেহেতু রিফান্ড রিসিপ্টটা ইউজ হবে কখন? যখন নগদ সেল করলে আমি ফেরত দিব। এখন কোশ্চিন হলো দুইটা। আচ্ছা, আমি এইটা আগে দেখাই, আপনার রিফান্ডটা দেখাই, যেহেতু অপশনটা আছে। এর কাছে তো বিক্রি করলাম না, 13 তারিখে বিক্রি করছি। এখন হয়তো আজকে ধরলাম 15 তারিখ, উনি এসে বললো এই যে ব্যাংকের নাম সিলেক্ট করতে হবে, যেহেতু টাকাটা আমি নগদ ফেরত দিচ্ছি। তো এখন ওইখানে এসে উনি আমাকে এই প্রোডাক্টটা হয়তো প্রথমে তো 5টা নিছে না, তো আমার বললো যে আমি 2টা পণ্য ফেরত দিব। বলতে পারে এই ভ্যাটটা ডিপেন্ড করতেছে আমি ওই সময় কি ওনাকে ভ্যাটের সুবিধা দিয়েছি কি না। যদি দিয়ে থাকি তাহলে পরে ভ্যাট বাদ দিয়ে টাকাটা দিব, আর যদি না দিয়ে থাকি নাই, যেহেতু আমরা ওই সময় 0 দেখেছি তাই এটা 0তে দিব। ক্লিয়ার? এটা রিফান্ড করব, মানে সেভ করলে হয়ে যাবে। এই হলো 2টা অপশনের কাজ। টাকাটা কি অটো চলে যাবে বা অটো কেটে ফেলবে? বুঝতেছি। না, অটো ক্যালকুলেশন নেবে কুইকবুক। এখন আপনি যদি এখন রিপোর্টে যাবেন যে আমার ব্যাংকে কত টাকা ছিল, ওটা মাইনাস হয়েছে কি না, আবার এইটা যে আমার তার এখানে হিট, এগুলো আপনারা দেখে নেবেন। এবার কুইকবুক অটো নেয়, মানে না হওয়ার কোনো চান্স নাই। কারণ এগুলো আপনারা চেক করলে হবে কি, আপনার কোশ্চিন আসবে, অ্যারাইজ হবে যে না এটা তো হিট করছে, কুইকবুক সফটওয়্যার অটো নিয়ে নেবে। ক্লিয়ার? এখন কোশ্চিনটা হলো, যদি আমার প্রতিষ্ঠান বলে যে না আমি আপনাকে নগদ টাকা ফেরত দিব না, আপনি কি করবেন? পরবর্তীতে আপনি যখন নেবেন তখন আমরা কি করব? অ্যাডজাস্ট করব। তো আমাকে তো যেহেতু পণ্য ফেরত আসছে, আমাকে তো মানে আমার বইয়ে তো দেখাতেই হবে, আমি তো না দেখাই পারবো না, পারবো? তখন কি করব? এই সেল রিফান্ড রিসিপ্টটা আমি কেন ইউজ করলাম? হ্যাঁ, ক্যাশে ফেরত দিই, আমরা তাকে নগদ টাকা ফেরত দিচ্ছি এই কারণে। অ্যান্ড ম্যাক্সিমাম আমরা দেখছি যে এরা কিন্তু নগদ টাকা ফেরত দেয় না। দেয় না কি? দেয় না। দেখবেন আপনি যান না কাপড়ের দোকান, ওরা বলবে যে ভাই আপনি ইয়ে করেন, আর একটা চেঞ্জ করে নেন, টাকা কিন্তু ফেরত দিতে চায় না। ম্যাক্সিমাম জায়গায় টাকা ফেরত দিতে চায় না। আর যদি টাকা ফেরত না দেওয়া হয়, আমাকে চেঞ্জ করতে হবে, প্রোডাক্ট রেখে আরেকটা প্রোডাক্ট নিতে হবে। অথবা আরেকটা সুবিধা দেয় যে ঠিক আছে ভাই, আপনি যদি এখন না নেন তাহলে যখন নেবেন মানে ফিউচারে, তখন আপনি এই টাকা কম দিয়ে। ঠিক আছে? আচ্ছা, আমরা যদি এমন হয় তখন সেটা কি করব সেটা একটু দেখাই আপনাদের। তখন আমরা কি করব? ক্রেডিট নোট করব। ক্রেডিট নোট করব না, যেহেতু আমি তাকে তো আর টাকাটা ফেরত দিচ্ছি না, দিচ্ছে তাকে ফেরত দিচ্ছে না, তখন আমরা চলে যাব হলো ক্রেডিট নোটে। এই যে ক্রেডিট নোট, ঠিক তেমনই, যেহেতু আমরা ওনাকে টাকাটা ফেরত দিব না, এইখানে যে আপনার ডেট ধরেন 2টা ডেট বাড়াই দেন, এটাই প্রথম প্রোডাক্টটা এই। ঠিক আছে? এখানে কত ফেরত দিলাম আমরা? 600। আমরা এনাকে কি করছি? আমরা এনাকে কিন্তু
টাকা ফেরত দিচ্ছি না, কিন্তু যেহেতু আমার প্রোডাক্টটা আমার স্টকে আসছে, তাহলে আমাকে এন্ট্রি দিয়ে রাখতে হবে এই 600। এটা যদি আমি সেভ করি, আপনি একটা জিনিস দেখেন, এখন এখন আমি মনে করি উনি আসছে হয়তো আরও 1 সপ্তাহ পর এসে দেখেন উনি কিছু প্রোডাক্ট নিবে আমার কাছ থেকে। ক্যারেট মানে এটা হলো ওই প্রোডাক্টটা ওই পরিমাণ পুরো যেটা ফেরত আসছে হ্যাঁ। স্টকে অ্যাড হলো। অ্যাড হয়ে গেল, বুঝছেন? অ্যাড হলো এবং উনার উনার কি বলো এটাকে, উনার যে প্যানেল আছে ওইখানে কিন্তু মাইনাস হয়ে আছে, হ্যাঁ, ওনার লেজার তো মানে লেজার হয়ে, মানে যদি উনি টাকাটা আমাকে পাবে। পাবে আর কোম্পানি লাইব্রেরি থাকবে। হ্যাঁ হ্যাঁ। আর এখানে আমার কি এ- আচ্ছা, এখন দেখেন আমি মনে করলাম যে ওনার তো ওনের এই যে দেখেন অটো, এর আগে মনে হয় ওনার নামে করছিলাম কিছু, তো এটা দেখাচ্ছে। আচ্ছা, এখানে দেখেন আমি মনে করলাম উনি 20 তারিখে আসছে, এসে আমাকে আবার বলতে পারে যে আমার প্রোডাক্ট লাগবে ওইটাই, হয়তো 20টা অর্ডার দিল, এখানে কত 6000 টাকা, ঠিক আছে, সেভ। এখন যদি আমি ওই এখানে কত হলো 6000 না, আর ফেরত দিচ্ছে কত টাকা, 600 টাকা। এনার নাম মনে হয় আমার আরও কিছু ফিগার ছিল, আচ্ছা এখানে না, মানে এই যে 4812 না, এনার নামে তো আমরা গতদিন কিছু কাজ করছিলাম, সেইটা অ্যাড হয়ে এইখানে দেখাচ্ছে। এই কারণে এইখানে এই 6000 থেকে ওই 600 টাকা মাইনাস হয়ে এই ফিগারটা দেখাবে, তার মিনিং হলো অটো মাইনাস করে নিবে। আরেকটা জিনিস আমি একটু দেখাই আপনাদেরকে, এই সেলস রিলেটেড সব কিছু এই সেলসে যাবে, কাস্টমার সেলস, কেন এই যে অনেক কাজ করছি না, এই যে এই কারণে আমার ওই রেজাল্টটা মিলতেছে না। গতদিন তো অনেক ওনার এইখানে দেখেন এই যে 6000 না, 6000 করলাম না, আর এই দেখেন মাইনাস, তার মানে 6000 থেকে 6000 থেকে 600 টাকা মাইনাস হলে কত হবে, 5400। অর্থাৎ পেমেন্টটা উনি এখন, আমি যখন রিসিভ পেমেন্টে যাব তখন 5400 টাকা দেখাবে। ক্লিয়ার? এখন কোশ্চিন হতে পারে স্যার 4812 টাকা দেখায়, কারণ ওই আগের কিছু কিছু ট্রানজ্যাকশনের কারণে উল্টাপাল্টা দেখাচ্ছে। যদি আমরা অন্য নাম দিয়ে ইউজ করতাম তাহলে আর এই জিনিসটা দেখাতো না। ক্লিয়ার হয়েছেন? আচ্ছা, অন্য একটা জিনিস, আর একটা জিনিস দেখাই। এমন হয় না যে আপনি হয়তো বিক্রি করলেন, এইটা কিন্তু অনেক হয়, হয়তো তার কাছে 5000 টাকার বিক্রি করলেন, বিক্রি করার পরে সে হলো 2 মাস পরে এসে বললো ভাই 200 টাকা কম নেন। অর্থাৎ কোনো দোকানে হয়তো আপনি বাকি খান বা বাকি হয়, টোটাল অ্যামাউন্টের উপরে কিন্তু 50 টাকা 70 টাকা এই ফিগারগুলো জেনারেলি আর ক্লায়েন্ট দেয় না, বলে যে ভাই এটা বাদে আপনি বই ক্লোজ করে দেন, বাট এই টাকাটা আমি দিব না। এইটা কিন্তু ভ্যাট না, এটা তো আর ভ্যাট না, এটা জাস্ট আপনার ভালো ক্লায়েন্ট, অর্থাৎ প্রতি মাসে হয়তো সে আপনাকে টাকা দেয়, আপনার মাল নেয় প্রতি মাসে, আবার ডিউ টাইমে পেমেন্ট করেন, হাল খাতা হতে পারে যে যেমন এলাকাতে আমরা কি দেখি, হয়তো সে বাকি গেছে টোটাল 50,200, তো ঠিক আছে ওই 200 টাকা দিতে হবে না, আপনি 50,000 দিয়ে এই বইটা ক্লোজ করে দেন। তাই হয় না ম্যাক্সিমাম সময়? হয় কি না? এটা ক্যাশ ডিসকাউন্ট বলে, এটা আপনার যেভাবে কেউ বলে ক্যাশ ডিসকাউন্ট, কেউ বলে ডিসকাউন্ট ফর গুড কাস্টমার,
অর্থাৎ যারা ভালো ক্লায়েন্ট তাদের জন্য কিছু ছাড় দেওয়া, এরকম হয়। যদি এমন হয় তাহলে আমরা কি করব? আপনি দেখেন এই ক্ষেত্রে আমি একটা আগে ইনভয়েস ক্রিয়েট করি। আমি একটা অন্য এই নাম বাদ দিই, অন্য একটা নামে আমি একটা ইয়ে করি, কাস্টমার করে নিই। ট্রাম্পের নামে আচ্ছা, এখানে আমি অটোতে এগুলো আসছে। এইখানে দেখেন এ নিয়ে হয়তো আমার কাছে একটু রেটটা আমি চেঞ্জ করে দিই যাতে অন্য ফিগার আসে। 5,960 টাকা না, এটা ব্যাটটা থাক 5,960। এখানে দুইটা জিনিস হতে পারে, ইনি ইনস্ট্যান্ট বলতে পারে, আবার 1 মাস পরেও এসে বলতে পারে। যেমন আমরা এখানে নেট 30 অর্থাৎ 30 দিনের বাকি দেখাচ্ছি, তাই না? তো আমি এখানে কত টাকা থাকলো, 5,960 টাকা। এটা আমি সেভ দিই। রিসিপ্ট পেমেন্টে যাই, ডেট দিয়ে আমি মনে করি 30 তারিখে উনি আসলো। তো ওনার কাছে 5,960 টাকা পাবো। উনি বলল যে না আমি হলো 60 টাকা দিব না, বা আমাকে ছাড় দেন, এরকম। যদি আমরা এখানে 5,900, এই যে 5,900, হ্যাঁ ঠিক আছে, 5,900 অর্থাৎ 60 টাকা কিন্তু ওনার অ্যাকাউন্টে থেকে গেল, কিন্তু অ্যাকচুয়ালি তো থাকবে না, কারণ ওনাকে তো আমরা এটা ছাড় দিচ্ছি, ক্যাশ ডিসকাউন্ট বলে। তো আমরা এটা সেভ করি। দেখেন এখন যান ওনার যে একটা লেজার আছে, লেজারে যে দেখেন তো কি হয়, এই যে লেজার, এই দেখেন 60 টাকা মাইনাস ইয়ে দেখাচ্ছে না। তার মানে 60 টাকা কিন্তু এখনও ওনার আমার 60 টাকা কিন্তু এখনও ডিউ দেখাচ্ছে, কিন্তু এই ডিউটা তো আমাকে সরাতে হবে। এখন ঘটনা হলো এইটা, তাহলে আমার এই নামে একটা চার্ট অফ অ্যাকাউন্ট খুলতে হবে। অর্থাৎ জার্নালটা কি হতে পারে, মানে উনি তো আমার কি, উনি আমার অ্যাকাউন্ট রিসিভেবল বা ডেটর্স, তাহলে ডেটর্স এখন কমবে, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, আর একটা এক্সপেন্স ডেবিট করতে হবে। একটা এক্সপেন্স, যেহেতু এই টাকাটা তো আর আমাকে দিবে না, তাই না? তাহলে একটা যে কোনো একটা এক্সপেন্স, ওই উনি বলছিল ক্যাশ ডিসকাউন্টের নামে আপনার একটা চার্ট অফ অ্যাকাউন্ট খুলতে হবে, অথবা ডিসকাউন্ট ফর গুড কাস্টমার নামে একটা চার্ট অফ অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার মতো করে যেভাবে আপনি খুলতে পারেন। তো যাই আমরা একটা চার্ট অফ অ্যাকাউন্ট খুলি। আমার কথা কি দ্রুত যাচ্ছি না বুঝতেছেন? হ্যাঁ, আমরা যদি চার্ট অফ অ্যাকাউন্টে এখানে যাই, আমরা লিখি ডিসকাউন্ট ফর গুড কাস্টমার। যেহেতু আমার এটা তো ব্যবসার জন্য খরচ, তাই না? তাহলে আমি এক্সপেন্সে যাব, এক্সপেন্স, এটা অটো চলে আসছে, এখানে দেখার কিছু নাই। হ্যাঁ, আর এখানে একটা, আমি ওই দিন বলছিলাম যে ইয়েটা এক্সপেন্স 7 দিয়ে শুরু করেন, বলছিলাম এরকম কথা। তো আমি 700, 6টা নিব, আমি এটা 5 ধরলাম। ওই দিন বলছিলাম অ্যাসেটকে 1 দিয়ে শুরু করেন, লাইবিলিটিকে 2 দিয়ে শুরু করেন, ইকুইটিকে 3 দিয়ে শুরু করেন, এভাবে বলছিলাম না? আর এক্সপেন্সকে 7 দিয়ে শুরু করেন বা 5 দিয়ে শুরু করেন। এই রেট এখানে ডেসক্রিপশনে যদি আপনি লিখতে চান ডিটেলস, যে কাকে দিছেন, কেন দিছেন, এটা আপনার মতো করে আপনারা লিখতে পারেন। আর ট্যাক্স রেটটা আমরা দিব না, এটা আমরা ওইখানে দেওয়ার অপশন থাকে। এখানে একটা জিনিস হয়, এখানে অনেক রকমের করা যায়।
মানে এইটাকে জার্নাল এন্ট্রি দিয়ে করতে পারি আমরা। এইটাকে আমরা হলো অনেক সময় আপনার ওই আমরা যখন প্রোডাক্ট আপলোড করছিলাম ওইখানে একটা স্টক নন স্টক নামে ছিল না, অপশন ছিল, ওইখানে আমরা সূত্র ক্রিয়েট করে করতে পারি। যাই এত ঝামেলা না, যে আমি যেটা বলছিলাম যে যখন আপনি বুঝবেন না কি করবো তখন জার্নাল এন্ট্রিতে চলে যাবেন। জার্নাল তো আমরা পারবো নাকি, এটা কি জার্নাল হতে পারে, এটা ডিসকাউন্ট অন গুড কাস্টমার ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, ঠিক আছে না জার্নাল এনাফ। তাহলে আমরা যাই জার্নাল এন্ট্রিতে যাই। বুঝতেছেন না আপনারা? এইটাকে বিভিন্ন সূত্র দিয়ে করা যায়। আমি যদি নন স্টকে যেয়ে আমি করতে পারি, কিন্তু ওইটা একটু জটিল। ওইটাকে আবার নন স্টকের আন্ডারে ডিসকাউন্ট ফর গুড কাস্টমার খুলতে হবে, সেইটা আবার বেশি আবার ঝামেলা। আর জার্নাল এন্ট্রিটা ইজি। আমরা যারা মানে আমি মনে করি আপনি যখনই কোনো ঝামেলাই করবেন সঙ্গে জার্নাল এন্ট্রি দিয়ে করবেন। আর এই যে আমরা যে কাজগুলো করলাম না এখানে, রিটার্ন রিফান্ড সবই কিন্তু জার্নাল এন্ট্রি দিয়ে করা যায়। এটা আবার কখন, সব সময় জার্নাল এন্ট্রি করলে ওই যখন আপনি লেজার দেখবেন বা ওর যখন লেজারটা দেখবেন তখন ওইখানে লেখা থাকবে জার্নাল এন্ট্রি। হ্যাঁ, এই জিনিসটা হওয়া মানে তখন হয়তো আপনার মানে যে ক্লায়েন্ট বলতে পারে তুমি তো সব জার্নাল এন্ট্রি দিয়ে করছো, মিলবে না তা না। এবং আপনার তো অ্যাকাউন্টিং রুলসের বাইরে না। যে অপশনগুলো আছে সেই অপশনগুলো আপনারা এইভাবে করেন, আর যেইটা আপনার কাছে মনে হবে জটিল আপনারা জার্নাল এন্ট্রি দিয়ে করবেন। যেমন পণ্য যদি ফেরত আসে, কি জার্নাল এন্ট্রি হতে পারে? প্রথমত স্টক বাড়বে, তাই না? আর আমি যার কাছে টাকা পাইতাম তার ওইটা অ্যাকাউন্ট রিসিভাল কমবে, সাধারণ হিসাব। এগুলো তার মুখস্থ করে। আর আমরা তো বলছিলাম যে আমরা ম্যাক্সিমামই ওই লাইনে কোনো না কোনো সময় পড়াশোনা করছি। আচ্ছা যাই, আমরা জার্নাল এন্ট্রিতে যাই। না, জার্নালের বিকল্প চার্ট, জার্নালের বিকল্প হলো আপনার যেমন আমরা এখানে ওই ব্যক্তির নামে ইনভয়েস করতেছি, হ্যাঁ ইনভয়েসটাও কিন্তু আপনি জার্নাল এন্ট্রিতে করতে পারি। কিন্তু যেহেতু ইনভয়েসের অপশন আছে আমরা এখানেই থাকব। কিন্তু এই ডিসকাউন্ট ফর গুড কাস্টমারের তো কোনো অপশন নাই। এই অপশন নাই বলে আমি যাচ্ছি জার্নাল এন্ট্রির কাছে। ক্লিয়ার? চার্ট অফ অ্যাকাউন্ট অন্য জিনিস। চার্ট অফ অ্যাকাউন্ট তো লেজার, প্রত্যেক জনের একটা করে চার্ট অফ অ্যাকাউন্ট থাকবে। তো দেন আমরা তো কি ডিসকাউন্ট এই যে আসছে না, এই দেখেন আরেকটা ছিল ডিসকাউন্ট অফ প্রোডাক্ট, আপনি কিন্তু এটাও ইউজ করতে পারতেন, যেহেতু আমরা একটা করে নিচ্ছি। হ্যাঁ, আর ইয়া হবে কি অ্যাকাউন্ট রিসিভেবল না, অথবা ডেটর্সও থাকে অনেক সময়। এই যে এখানে এই একই জি, খেয়াল করছেন ওটা কত টাকা ছিল? 60 টাকা না? কিন্তু মজার বিষয় হলো যখন আপনি অ্যাকাউন্ট রিসিভেবল অথবা অ্যাকাউন্টস পেয়েবল যেটাই আপনি এইখানে দেন, অবশ্যই ওই ব্যক্তির নাম না দিলে কিন্তু সেভ নিবে না। ঠিক না? কারণ এটা কোন ব্যক্তির, ওর লেজারে হিট করতে হলে তো ওই ব্যক্তির নাম দিতে হবে। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যালো ভাইয়া, শুনতেছেন? হ্যালো ভাইয়া। হ্যাঁ শুনছি, বলেন। ভাইয়া আমরা তো বুক কিপিং শিখতেছি। বুক কিপিং এর মেইন রিজন পিএনএল আর ব্যালেন্স শিট রেডি করা। আমরা যে এন্ট্রি গুলা দিতেছি কোনটা পিএনএল এ হিট করতেছে আর কোনটা ব্যালেন্স শিটে হিট করতেছে, এগুলো যদি রিপোর্ট সেকশন থেকে একটু দেখাইতেন। আচ্ছা যে আচ্ছা, কোনটা আমি এটা দেখাচ্ছি। হ্যাঁ, এটা আমি আচ্ছা আচ্ছা এটাই দেখান, এটাই সবচেয়ে বেশি। এই ব্যক্তির নাম যদি আপনি না দেন তাহলে কিন্তু হবে না। ওই যে ভাই মনে করছি এই যে এইখানে কি করতে হবে আমাকে, কার নামে ছিল এটা? হ্যাঁ, এইটা দিতে হবে। আপনি যদি যেহেতু ভ্যাটের বিষয়টা আছে এখানে, এটা আমরা জিরো ভ্যাট ইউজ করছিলাম না। লোকেশন ক্লাস এই বিষয়ে আমি কিছু বলছিলাম, এগুলা নিয়ে মাথা ঘামানোর কিছু নাই। আমার মনে হয় ওইখানে অন করা আছে বলে এগুলো শো করছে, আপনারা অফ করে রাখেন। এটা কি করলাম মানে আপনারা কিন্তু চুপ আছেন, বুঝতেছেন তো? আর পরে যা বলে না যে ভাইয়া তো দ্রুত যাচ্ছে, আমি তো কিছু বুঝতে পারতেছি না, আপনারা বুঝতেছেন?
হ্যাঁ, না বুঝলে 100 বার কোশ্চিন করেন, কিন্তু না বুঝে যেন না। আমি কিন্তু প্রথম ক্লাসে বলছিলাম, মানে আপনি শিখতে আসছেন, আপনি কিছু জানেন না বলেই তো শিখতে আসছেন, জানলে তো আর আসতেন না। সো আপনাকে শিখে নেওয়ার দায়িত্ব আপনার, সে যেভাবে হোক, যে করে কোশ্চেনই হোক করে যেতে হবে। পরের জন্য আমরা ক্লাস আরও 2-3টা বাড়াবো, বাট আপনি শিখে নেন। আমি প্রথম দিন বলছিলাম, ওরা কিন্তু ক্লাসের কোনো বাইন্ডিংস দেয়নি আমাকে বলছে যে আপনি যতগুলো লাগে নেন, কিন্তু অনেক প্রতিষ্ঠানই আপনার ক্লাস বাইন্ডিংস দিয়ে দেয় যে এর বেশি যাওয়া যাবে না। সেদিক থেকে আমি মনে করি এরা ভালো, ওই কারণে আপনারা কোশ্চিন করলে আমরা আরও উত্তর পাবো, আমাদের কোনো সমস্যা থাকলে সেইটা আমরা দেখতে পাবো। না, আমি জাস্ট করছি, যেহেতু আমার কোনো আমি ভ্যাটই সিলেক্ট করি নাই, ওই কারণে আর ওইটা খেয়াল করি নাই। আপনি একটা দিন, ওইখানে কিছু না দিলে বা সেভ নেবে না, সমস্যাটা এখানে। আচ্ছা, এখন ওই ভাইয়া বলছিল এটা ব্যালেন্স শিটে কীভাবে হিট করে, কি করে, ওইটা একটু দেখায়। এই মেকানিজমটা আমরা বুঝছি তো না? আচ্ছা, এখন আসেন আমরা রিপোর্টে যাই। এখানে রিপোর্ট আছে, হ্যাঁ এই যে আছে। এটা প্রথমে হিট করবে কোথায়? আমার নিশ্চয় প্রফিট লসে যাবে। এক্সপেন্স ডেবিট করছি না, যদি যাই তাহলে আমাদের এখানে দেখেন প্রফিট লস আছে উপরে না? এগুলো ডিলিট করে দিই, তাই না? এই ডেটটা কিন্তু বছরের শেষে দিয়ে, না হলে অনেক সময় দেখা যাবে না, বা আগে পরের মাসের দিয়ে। এই যে ডিসকাউন্ট অফ গুড, এই 26 টাকা মনে হয় আমি আগে পোস্টিং দিয়েছিলাম ওই কারণে। হ্যাঁ, ডিসকাউন্ট ফর গুড কাস্টমার আসছে না ডেবিট? এই যে প্রফিট লসে, আমি তো প্রফিট লসে আছি না, এই যে ডিসকাউন্ট ফর গুড কাস্টমার, এই যে এখানে আসছে। আরেকটা জায়গায় থাকবে কোথায়? ব্যালেন্স শিটে। হ্যাঁ, মানে অর্থাৎ আমার ডেটর্স কমে যাবে, তখন আমি ওইখানে যাই। আমি এটা যদি এটা ব্যালেন্স শিটে আছি আমরা না, ডেটটা চেঞ্জ করে নিব আমি, রান রিপোর্ট। যদি আপনি ডিটেলস দেখতে চান তাহলে এই ফিগারের উপর ক্লিক করবেন। ওইখানে তো অনেক ঘটনা ঘটছে, ওই কারণে তো আর আপনি পাবেন না। এই যে 60 টাকা দেখছেন মাইনাস হয়েছে না? তার মানে আমরা যে জার্নাল এন্ট্রি করছি তার ইফেক্টটাতে এখানে পড়ছে। এই জিনিসগুলো প্রত্যেকটা আপনি চেক করবেন বাসায়, যে আমার কাছে তো মনে হচ্ছে এই জার্নাল এই ঘটা উচিত, তাহলে আমি দেখি যে এটা কোথায় কোথায় হিট করলো। যদি না এইগুলা না খুঁজে বের করতে পারলে কিন্তু জাস্ট পরীক্ষায় পাসই হবে, কিন্তু বোঝা যাবে না ভিতরে। হ্যাঁ, তাহলে ওইটা দেখায়। এমন হতে পারে যে আপনি ভুল দিচ্ছেন, হয়তো ডেটর্সের জায়গায় অ্যাকাউন্টস পেয়েবল করে ফেলছেন, তখন কি করতে হয়? তখন এই ফিগারের উপরে ক্লিক করবেন, সবসময় এই ফিগারের উপরে ক্লিক করে, হ্যাঁ মানে অ্যামাউন্টের উপরে ক্লিক করবেন। এই দেখেন ডিটেলস আগেরটা চলে আসছে না? আসছে। এখন মনে করছেন যে না আমার এটা ঠিক হয়নি, যে আপনি ভুল করছেন, তখন এডিট করতে হবে, অথবা এটাকে ডিলিট করে আপনি হলো কি করবেন, আর নতুন করে দিবেন। অথবা আমি যে এইটা যে দেওয়া হয়েছে এর জার্নাল এন্ট্রিটা কী হয়েছে আমি দেখি তো, এরম হতে পারে বিভিন্ন অপশন। তখন এই মোড়ে যাবেন, মোর, এই দেখেন এখানে সব কিছু আছে, ট্রানজ্যাকশন জার্নাল এন্ট্রি দেখতে পারবেন, ডিলিট করতে পারবেন, আর এডিট তো আপনি এইখানেই করতে পারবেন। আপনি যদি মনে করেন যে আমার এটা হওয়ার দরকার ছিল 60 না বেশি, তাহলে এডিট এখানে করে সেভ দিলে কিন্তু এটা এডিট হয়ে যাবে। এবার জার্নাল এন্ট্রিটা দেখবেন কোথায়? এই নিচেই, যে এই যে জার্নাল এন্ট্রি,
যা কিন্তু মিলছে কি না, এই তো ওদের আবার টাইম শেষ হয়ে যায়নি না। না, ডিসকাউন্ট ফর গুড কাস্টমার ডেবিট, আর এই যে ডেটর্স ক্রেডিট, ডেবিট ক্রেডিট। প্রয়োজনে প্রত্যেকটা ট্রানজ্যাকশন করে ওই অ্যামাউন্টের ক্লিক করে মোড়ে যেয়ে প্রত্যেকটা জার্নাল এন্ট্রি দেখবেন যে আমি যে কাজটা করলাম আমার যে অ্যাকাউন্টিং মানে রুলস হিসাবে, অ্যাকাউন্টিং রুল হিসাবে এই জার্নাল এন্ট্রিটা চেক করবে, তাহলে আপনার কাজ শেখা দ্রুত হবে। কীভাবে রিপোর্ট দেখতে হয় সেটা তো আমরা দেখাইছি, কীভাবে একটা জার্নাল এন্ট্রি চেক করতে হয় সেইটা দেখাইছি, কীভাবে ডিলিট করতে হয় ওইখানেই অপশন আছে, কিন্তু সব কিছু আপনি ওইখানে করতে পারবেন। বলেন, কারোর কোনো কোশ্চিন আছে? হ্যালো, জি, আচ্ছা, এই যে ডিসকাউন্টের জন্য আলাদা একটা এন্ট্রি না দিয়ে সেলসে গেলে তো আমরা হচ্ছে যে সেম ট্রানজেকশনটা পাচ্ছি, সেখানে এডিট করে কি 60 টাকা ডিসকাউন্ট একটা মানে নতুন একটা ঘর অ্যাড করে সেখানে 60 টাকা মাইনাস করে দিলে হচ্ছে না মাইনাস ফিগারে? আচ্ছা, মানে আপনি প্রথমে যে ইনভয়েস করছেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখানেই করতে চাচ্ছেন, রাইট, ওইখানে ডিসকাউন্ট করতে চাচ্ছেন? জি জি, না, ডিসকাউন্টটা তো আপনার পরে এসে, অর্থাৎ আমি যখন ইনভয়েস করছি তার 1 মাস পরে এসে উনি টাকাটা দিচ্ছে, পেমেন্টের সময় দিচ্ছে, ইনস্ট্যান্ট না তো। আচ্ছা, আপনার যদি মনে করেন আপনি কত ছিল মূল ইনভয়েসটা, 5,960 টাকা, তাই না? তো ওই দিনই যদি হয় তাহলে আমি ওই সময় তো ডিসকাউন্টের একটা অপশন আছে, আছে না, পার্সেন্টেজ অ্যামাউন্ট, ওই সময় ওইখানে দিলেই হয়। কিন্তু এই ঘটনাটা তো ঘটছে হলো 1 মাস পরে, যে ওই কারণে আমাদেরকে এভাবে করা লাগছে। আচ্ছা, ঠিক আছে। এই হলো মোটামুটি ইনভয়েসের কিছু কাজ। আমি যে এক্সেল শিটে প্র্যাকটিস করতে দিব ওইগুলা কিন্তু এই বিষয়গুলো থাকবে, আপনি এখন বুঝে যান, কারণ ওইখানে ডিসকাউন্ট ফর গুড কাস্টমার, তারপরে হলো আনডিপোজিট ফান্ড কবে দিচ্ছে, কি আমি পাইছি, এই থাকবে এগুলো মোটামুটি আমি সবই দেখাইছি, এগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে অনেক। আসেন আমরা এবার, এখানে কারোর কোশ্চিন তো নাই না, আমরা এখন এইটা দেখাবো সাপ্লায়ার, অর্থাৎ এতক্ষণ আমরা যে কাজ করলাম সেটা দেখাইছি আমরা যখন পণ্য বিক্রি করব। এখন পণ্য যদি আমরা যখন কিনবো তখন ইউজ করতে হবে এইগুলো। ক্লিয়ার? আমরা কালকে গত ক্লাস আর আজকে যেটা দেখলাম সেটা হলো যখন আমরা পণ্যটা বিক্রি করব, আর এখন আমরা দেখব আমরা যখন কিনবো। দুইটা ঘটনাই তো ঘটে না, আমরা হয় বিক্রি করি না আমরা কিনে। তো আমরা তো প্রথম দিন আমরা যখন বিক্রি করছি ওইটা, এখন আমরা যখন সেল করব সেখানে কত রকমের ঘটনা ঘটতে পারে, এই ক্ষেত্রে কি কি হবে এখানে দেওয়া আছে। এক্সপেন্স, চেক, বিল, পে বিল, পারচেজ অর্ডার, সাপ্লায়ার ক্রেডিট, ক্রেডিট কার্ড ক্রেডিট, অ্যাট সাপ্লায়ার। এইখানে একটা জিনিস, এক্সপেন্স এবং চেক এই দুইটা কেন কোশ্চিনটা এইখানে, কারণ হলো চেকটা হবে যখন পণ্যটা আপনি কিন্তু আমি বলি এই চেক যখন অপশনটা আপনি ইউজ করবেন এখানে শুধু ব্যাংক যেগুলো আপনার অ্যাড করা আছে সেগুলো শো করবে, কারণ চেকের সাথে তো ব্যাংক রিলেটেড, তাই না? আর এক্সপেন্সটা যখন ইউজ করবেন তখন আপনার ব্যাংক সহ যত রকমের হেড আছে সব আপনার শো করবে। চেকটা শো করবে ও এইখানে যতগুলো চার্ট অফ অ্যাকাউন্টে ব্যাংক আছে অথবা ক্যাশ আছে, যেটা ব্যাংক অথবা আপনার 5টা অ্যাকাউন্ট থাকতে পারে ব্যাংকের, সব চেকের এখানে শো করবে। কিন্তু যখন আপনি এক্সপেন্স ওই ট্যাবটা ইউজ করবেন তখন কিন্তু ওইখানে সমস্ত হেড, একটা তো প্রতিষ্ঠানে তো অনেক রকমের হেড থাকে না, সব ডেবিট হেডগুলো এখানে শো করবে, কোন হেড থেকে আপনি টাকাটা দিতে চান। ক্লিয়ার? আর বিলটা হলো যখন আমি বাকিতে ক্রয় করব, আর পে বিলটা, এই দুটা কিন্তু আপনি যখন নগদ টাকা দিয়ে কিনবেন তখন এই দুটা ইউজ করতে পারবেন। আপনার ক্যাশ টাকা দিয়ে করলে আপনি ক্যাশ চেক ইউজ করতে পারেন, আর যখন আপনি ওই ক্যাশ সহ অন্য যদি হেড ইউজ করতে চান
তখন ওই এক্সপেন্সে ইউজ করতে পারবেন। আর পে বিলটা যখন আপনি কোনো বিল পেমেন্ট করবে, অর্থাৎ বাকিতে কিনছেন এখন পেমেন্ট করবে, যেমন এর আগে ছিল রিসিভ পেমেন্ট, আর এই ক্ষেত্রে পে বিল। পারচেজ অর্ডারটা আগে ছিল এস্টিমেট, এখন পারচেজ অর্ডার, ঠিক আছে। আর সাপ্লাই ক্রেডিট যখন পণ্যটা আমরা ফেরত দিব, ক্লিয়ার। আর ক্রেডিট এই অপশনটা না হইলেও চলে, তারপরে যেহেতু এখানে দেওয়া আছে নিয়ম হলো যখন আমি পণ্যটা ফেরত দিব অনেক সময় ক্লায়েন্ট ওই টাকাটা ক্রেডিট কার্ডে দিয়ে দেয়, যদি ক্রেডিট কার্ডে দেয় তাহলে ক্রেডিট ইউজ করতে হবে, তাই এটা একটা বাড়তি অপশন। আর অ্যাড সাপ্লায়ার তো আমরা জানি যে কিভাবে সাপ্লায়ার অ্যাড করতে হয়, আমরা কাস্টমার অ্যাড দেখেছি না, একই নিয়ম, ওটা নিয়ে আর আমার দেখানোর কিছু নাই। কাস্টমার দেখাইছিলাম কীভাবে অ্যাড করতে হয়, এই সাপ্লায়ারও অ্যাড করতে পারবেন। যেমন কোথায় যে এইখানে যে করে যাই, পাশাপাশি এই যে এক্সপেন্স নামে একটা অপশন আছে, এইখানে কিন্তু আপনি এই যে সাপ্লায়ার এইখানেও করতে পারবেন, এইখানেও আপনি করা যাবে। যাই হোক, তাহলে আমরা কি দেখালাম, প্রথমত এক্সপেন্স, চেক, বিল। এক্সপেন্সটা কি, এক্সপেন্স আর এই দুইটার পার্থক্য কি, আপনি এক্সপেন্স ইউজ করলে এখানে ব্যাংকও পাবেন, সব পাবেন, আর চেকটা ইউজ করলে শুধু চেকের অপশনটা থাকবে। আর বিলটার বিষয়ে বলছি যখন পণ্যটা আপনি বাকিতে ক্রয় করবেন। পে বিলটা যখন বাকিতে ক্রয় করার পরে যখন এটা পেমেন্ট করবেন সেটা পে বিলে যাবে। পারচেজ অর্ডারটা বলছি যে এটা হলো যখন আপনি এস্টিমেটের মতো, কারণ আমি অর্ডার দিব যে ভাই আমার এত টাকা লাগবে, এত টাকার পণ্য লাগবে, সেটা পারচেজ অর্ডার। সাপ্লায়ার ক্রেডিট যখন আমি এটা ফেরত দিব। ক্রেডিট বলছি যে যখন এই ফেরত দেওয়ার টাকাটা ক্রেডিট কার্ডে দিবে, জমা দেয় অনেক সময় ক্লায়েন্ট। এই তো আসেন আমরা পারচেজ অর্ডার দিয়ে শুরু করি। আমার তো আর পারচেজার কোনো অ্যাড করা নাই, আমি একটা অ্যাড করে নিই আগের মতো। একই পেজ না, সেটাই আসছে দেখেন। কি যেন প্রেসিডেন্টে দাঁড়াচ্ছে, ওনার নাম কি যেন, কমলা হ্যারিস না? আচ্ছা, এইখানে দেখেন টোটাল চলে আসছে আমাদের, যে এখানে দুইটা আছে। হ্যাঁ, এইটা বলি, এখানে আপনি যখন প্রোডাক্ট রিলেটেড কাজ করবেন তখন আইটেমে যাবে, আর অন্য ক্ষেত্রে যেমন আপনি অফিস এক্সপেন্স, আপনার এই মাসের ভাড়া যখন দেন নাই তাহলে পরে আপনার এইখানে আসবে, এই ক্যাটাগরিতে আপনাকে দিতে হবে। মানে তার মানে আপনার অ্যাক্রুড হবে না, আপনি তো আর টাকাটা পেমেন্ট করেননি। এমন হয় না যে স্যালারি আমাদের এই মাসের স্যালারি পরের মাসের 5-10 তারিখে দেয় না ম্যাক্সিমাম প্রতিষ্ঠান, তো তারা তো আগে হিসাবটা এই মাসেরটা ক্লোজ করে তারপরে না পরে যে করে। অর্থাৎ অ্যাকাউন্টিং রুলস কি, আপনার যে মাসের হিসাব সেই মাসেই আপনাকে ক্লোজ করতে হবে। সেই ক্ষেত্রে তো আপনার এইখানে ইউজ করতে হবে। আর প্রোডাক্ট রিলেটেড যা আসবে সেটা এইখানে আসবে, আইটেম। ওকে, আমরা একটু দেখি। এইটা ধরি, এইখানে দেখছেন অটো কিন্তু চলে আসছে। এগুলা এই রেটগুলো তো আর আমি এখন বসাইলাম না, এগুলা ওই যে ট্র্যাকিং করতেছি। আর এটা পার্সেজ রেট, তো এই পার্সেজ রেট অটো চলে আসছে। দেখবেন এইখানে এই দেখেন এটা কি কয়টা আছে আমার, 432টা আছে।
তার মানে এটা কেন দেখাচ্ছে, ওই যে আমরা যখন ওপেন করে ট্র্যাকিং অন করছিলাম না, এই কারণে দেখাচ্ছে। এইটা আমরা 10টা ধরে, আমরা দুইটাই 10টা অর্ডার করলাম। যদি এখন আমাদের যখন আমরা করছি ওই ইনভয়েসের ওখান করলাম, তখন কিন্তু এখানে ডিসকাউন্টের অপশন ছিল, এইখানে কিন্তু নাই। হ্যাঁ, এইখানে না, এমন হতে পারে যে এই যে যেমন রেট যদি কমে হয়, আমরা তো আর আমাদেরটা ইউজ করবো তো ওদের রেট। আমাদের যখন ইনভয়েস এই বিলটা হাতে থাকবে, সেই বিল দেখে দেখে, আর এই ডিসকাউন্ট দেওয়া না দেওয়া তো সেটা তো ওদের বিষয়, ওরা যে রেট ইউজ করবে সেইটা আপনার। কিন্তু এইখানেও যদি ডিসকাউন্ট ফর গুড কাস্টমারের জন্য দেয়, তখন কিন্তু আমাদের কাজ আছে। এই যে এমন হতে পারে আমার কাছে পাবেন 9500, আমি বললাম যে ভাই 500 টাকা বাদ দেন, 900 টাকা নেন, তখন কিন্তু আমাদের ওই ঠিক ওই রকম করে জার্নাল এন্ট্রি দিয়ে করতে হবে। না, এই আমরা তো সাপ্লায়ারের নাম দিছি নতুন করে। ও আচ্ছা আচ্ছা, বুঝছি। আপনার এই 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 সাইডে মনে হয় কাস্টমারের একটা অপশন আসছে। এটা কারণ কি, আপনি তো এই প্রোডাক্টটা কিনে আরেকজন কাছে বিক্রি করবে, একই সাথে আপনি দুইটা করতে পারবেন। আপনি ইনভয়েস করতেন, মনে করেন আমি এই যে প্রোডাক্টটা আমি এখানে দিচ্ছি, আমি আবার মনে করছি যে এই প্রোডাক্টটা আমি কারোর কাছে বিক্রি করব, ওর নামটা এখানে যদি আপনি সেট করে দেন, তাহলে আপনি যখন ওর ইনভয়েস করবেন তখন অটো ওইটা দেখাবে। এইটার জন্য আপনার কিন্তু কোনো ইফেক্ট করবে না এখানে। না না, সিলেক্ট না করলে অবশ্যই আপনি সিলেক্ট করলেও অটো জার্নাল এন্ট্রি হবে না। জাস্ট এমন আপনি মনে রাখতে পারেন যে এই প্রোডাক্টটা আমি অমুকের কাছে বিক্রি করার জন্য ওর নামটা আপনি দিতে পারেন। হ্যাঁ, সেটাও করতে পারেন। আপনি যদি অন্য কারোর কাছে বিক্রি করেন, তাহলে ওখানে নাম না দিলেও সেভ নিবে, সেভ দিতেই হবে এমন ইয়ে নয়, ওইখানে নামটা জরুরি না। তো আমরা কয়টা বলছি, 10টা না, সেভ দেন। এখন যাই ওনার কি চার্ট অফ অ্যাকাউন্টে যায়, অর্থাৎ ওনার যে লেজার আছে সেই লেজারটাতে যাই। কোথায় থাকবে, এক্সপেন্সে সাপ্লায়ার। আপনার কি অ্যাকাউন্ট হয়েছে? পাশে যে ট্রাই করেন, কোনো সমস্যা হলে জানায়েন। আপনার নতুন জিমেলের আন্ডারে খুলতে হবে, ওই আগের জিমেল দিলে তো আগেরটাই চলে আসবে। খোলার পর ওই জিমেল, না 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 হবে না, আপনি খুলেন, আপনি যেভাবে আমি ভিডিওতে দেখাইছি আপনি নতুন করে খুলেন। আর ওইখানে সাবস্ক্রিপশন আসলে আবার ওইখানে হাত দেবেন না, এইখানে তো দেখাচ্ছে যে আপনি সাবস্ক্রিপশনে ক্লিক করছেন, একটা সাবস্ক্রিপশনের আন্ডারে তার 5টা অ্যাকাউন্ট আপনি চালাতে পারবেন না, ওইটাই দেখাচ্ছে আপনার, অর্থাৎ আপনার প্রপার অ্যাকাউন্ট ওপেন হয়নি। এইখানে তো আমরা জাস্ট এস্টিমেট করছি, তাই না? আমরা এনার তো আর এইখানে আসবে না, জান আপনার আপনি যদি বিল ক্রিয়েট করতে চান, দেখবেন ওনার ওইটা অটো দেখাবে। এই যে আসছে না, ট্র্যাকিং করে আসছে, এটা যদি আপনি অ্যাড করেন, এই যে এটা চলে আসবে। এই যে আসছে। এখন ঘটনা হলো, আপনি যদি কম বেশি করতে চান বা এই রেট কমাতে চান বা এই কী বলে এটা কোয়ান্টিটি কমাতে চান, সবগুলো এখান থেকে কমায় বাড়াই আপনি দেখাতে পারেন।
আপনি অর্ডার করছেন এইটা, এখন মনে করলেন যে আমি 10টা নিব না 12টা নিব, তাহলে 12টা, আবার একটা 10টা না এটা 8টা নিব, তাহলে 8টা দিবেন। আর এদিকে রেটটা আছে 450, এখানে হয়তো আপনি 5 টাকা জেনারেলি তো আমরা কমাই দেয়, তাহলে কমাই হবে। মানে আপনি যখন পার্সেল অর্ডার করছেন, করার পরে আপনি দেখলেন বাজারে প্রোডাক্টটার দাম কমছে, তখন আপনি রেটটা নিয়ে আপনি বার্গেনিং করবেন না। কারণ পার্সেল অর্ডারটা তো আর অ্যাকচুয়াল কিছু না, ওটা জাস্ট হলো কি বলে প্রোফর্মা ইনভয়েস, যে আমি অর্ডার দিছি, ওটা তো চেঞ্জেবল। যত রকমের ঘটনা ঘটবে এখানে এসে আপনি করতে পারবেন। এই হবে বিল। তো বিল যাই, এখানে যদি আপনার সেভ দেন, আবার এইখানে দেখেন অটো চলে আসছে মেক পেমেন্ট। আপনি এখান দিয়েও করতে পারবেন, এইখান থেকেও করতে পারবেন, আবার এই প্লাসে যে এই যে পে বিলে যেও করতে পারবেন, যে কোনো জায়গায় করা যেতে পারে। আপনি এইখানে যেও হবে, আবার এই পে বিলে যেও করতে পারবেন। সেগুলো অনলাইনে মেনটেন করা অনেক কঠিন। অনলাইন থেকে সব ক্লাস তো বোঝা যায়। আপনারা যেভাবে ইন্টারাকশন, ওরা তো চালু করে দিয়ে পানি খাচ্ছে, টিভি দেখতেছে, ঘুমাই পড়তেছে, এরকম হয়। কিন্তু যাক, এত পরে ভিডিও দেখব। সকালে বসে 14 জন হয়ে গেছে। এই যে এখানে পেমেন্টের অপশন আসছে, ওনার কাছে আমরা কত, আমাদের কাছে পাবে কত, 9500 না? এখন এইখানে আপনি মনে করলাম যে 900, যাই যদি যে ফিগার আমরা পেমেন্ট করব সেটা এইখানে আসবে। এই যে পেমেন্ট করে দিতে পারবেন এখান থেকে। এটা সেভ করে দিলেই হবে। পেমেন্টটা কীভাবে করতে হয় বুঝছি। আমি এটা অন্য একটা জিনিস দেখাবো আরও, এই পেমেন্ট এখান থেকে আসবে। আর একটা জিনিস হলো দেখেন, এখন আমরা পণ্য ফেরত দিতে পারি। যদি আমরা পণ্য ফেরত দিই তাহলে আমরা কোথায় যাব? সাপ্লায়ার ক্রেডিট। আমরা প্রত্যেকটা কয়টা করে কিনছিলাম? ওইটা 10টা করে ছিল না? টোটাল টাকা ছিল 9600 না? আমরা যদি 15টা ফেরত দিই, মনে করলাম যে ওরা দুইটা করে দুইটা ফেরত দিতে পারে, অথবা এখানে দুইটা এখানে দুইটা ফেরত দিতে কত আসলো? 1900। হ্যাঁ, চেঞ্জ করে দিতে পারে। এখন যদি আমাদের আচ্ছা, এইবার যদি আমরা বিল পেমেন্টে যাই, দেখেন
টোটাল 9500 ছিল না এখানে, মানে ওই যে 1900 টাকা আমার আগের থেকে ফেরত দেওয়া না, তাহলে কত আসলো? 7600 আসছে না? মানে এই যে এরা বলছে যে ক্রেডিট অ্যাপ্লাই, আমরা আগে ওনাকে পণ্যটা ফেরত দিচ্ছি না, ওইখানে তো 1900 টাকার একটা পণ্য ফেরত দিল, তাহলে কত থাকবে? 7600 টাকা। আমরা এখন এই সেভ দিলে এটা পেমেন্ট হয়ে যাবে, সেভ দিলে পরে এটা পেমেন্ট হয়ে যাবে। এইখানে এসে আপনি পেমেন্ট করবেন, তার আগে যেটা ফেরত দিচ্ছে ওটা মাইনাস করে দিবেন। এইটা দিলে নেন পেমেন্ট, মনে করেন যে আপাতত 1900 বাদ দিলে 7600 না দিয়ে 7500 দিলাম, সেটাও হতে পারে। তো 7000 আর 100 টাকা তাহলে ডিউ থাকবে, ঠিক আছে? যেভাবে হতে পারে এটার, অথবা এইখানে করতে পারবেন আপনি। আবার যদি মনে করেন না আমি ওনার লেজারে যে করব, তাহলে আপনি এখানে যান, ওনার লেজারে যান, এটা রিফ্রেশ দেন, এই যে অটো দেখছেন মাইনাস হয়ে দেখাচ্ছে না? 7600 যান, পেমেন্টে যান, কত দেখায়? যে অটো দেখাচ্ছে না 7600, এই দেখেন এইটা ক্রেডিট, সাপ্লায়ার ক্রেডিট, উনি পণ্য ফেরত দিচ্ছে আমাকে। আর এইখানে বিল, এর থেকে 9500 টোটাল, এর থেকে 1900 বাদ দিয়ে থাকে 7600। অ্যান্ড আপনি এইখানে দেখেন 7500 যদি দিই, এটা চেঞ্জ, অর্থাৎ যদি কম বেশি হয় তাহলে এখানে চেঞ্জ করতে হবে, আপনি চেঞ্জ করতে পারবেন। তেমনি আমি যদি 7500 দিই, তাহলে এটা আমার হলো, সেভ করে দিই। এখন দেখেন ওখানে 100 টাকা যে ডিউ থাকলো, 100 টাকা ডিউ থাকবে না? এখন মনে করলাম এই 100 টাকা আমি আর কোনো দিনও ওদেরকে দিব না, ওরাও আমাকে মাফ করে দিছে, তখন আমাকে কি করতে হবে? ঠিক ওই আগের মতো, হ্যাঁ। এখন এইটা তো আমার কি, এটা তো আমার প্রতিষ্ঠানের জন্য আয় না, তাই না? তাহলে আগেরটা খুলছে আমি এক্সপেন্সের আন্ডারে, আর এইটা কি করতে হবে? এটা ইনকামের আন্ডারে খুলতে হবে। চার্ট অফ অ্যাকাউন্ট আগেরটা এক্সপেন্সের আন্ডারে খুললাম না, আর এইটা তো আমি কম দিচ্ছি, দিলে কি আমার প্রতিষ্ঠানের জন্য পজিটিভ। আপনি আদার্স ইনকামের আন্ডারে খুলতে পারেন, অর্থাৎ ইনকামের আন্ডারে খুলতে পারবেন, আর নাম আপনি যেটাই দিতে পারেন। যদি আপনি এখানে চার্ট অফ অ্যাকাউন্টে যান, দেখেন চার্ট অফ অ্যাকাউন্ট না এখানে, ভাই এখন আসছে, তো কি বুঝবে? এই যে ভাইটা তো মনে হচ্ছে একটু লেট করে আসছে। আপনি দেখেন এখানে এই যে আদার ইনকাম, আপনি যদি মনে করেন ইনকামে সরাসরি দিব না, অ্যান্ড যেহেতু আমার এটা ইনকামে যায় সেইগুলা যেগুলো আপনি পণ্য বিক্রি করবেন, সেখান থেকে আপনার যে আয়টা সেটা ইনকাম। আর আদার্স ইনকাম আপনার হলো, এটা আমার আদার্স ইনকাম, যেহেতু আমার আদার্সে দেওয়াটাই বেটার, তখন আপনি আদার্স আন্ডারে এখানে আপনি যা ইচ্ছা লিখতে পারেন, যে ডিসকাউন্ট রিসিভ ফ্রম, ওর নাম দিয়ে ডিসকাউন্ট রিসিভ হিসাবে তুলতে পারেন। আগেটা তো ডিসকাউন্ট পেমেন্ট ছিল, এটা ডিসকাউন্ট পেমেন্ট দিয়ে জার্নাল এন্ট্রি করা যাবে না? এটা আদার ইনকামে দিতে পারেন, যেহেতু একটা ইনকাম আমরা বলছিলাম, এটা 4 হিসাবে দিতে পারেন। ডেসক্রিপশন তো বলছি যে আপনি অনেক কিছু লেখার মতো লিখতে পারেন, এটা আমাদের আদার ইনকামে। হ্যাঁ, এখন আপনি চলে যেতে পারেন জার্নাল এন্ট্রিতে, সেই আগের মতো যেটা আমরা দেখিয়েছিলাম।
এটা কি হবে? ডেবিট হবে কি? ডেবিট হবে কি বলেন না, এগুলো তো আপনারা কিছু না কিছু তো জানেন। ডেবিট করব কি? ডেবিট না, ওনার নাম তো আছে ক্রেডিটর বা অ্যাকাউন্টস পেয়েবল, এখানে মানে ক্রেডিটর নামে আছে। এই যে ক্রেডিটর কত টাকা? 100 না? আর হলো ইয়া হবে কি? ডিসকাউন্ট রিসিভ না? অবশ্যই নাম দিতে হবে। দেখছেন, এটা কিন্তু নাম দেওয়ার জন্য কাজ না না এই বুঝছেন না কিনা? এটা কি দেখালো? আমি তো নাম দিয়েছি, মানে ভ্যাটটা দেয়নি নাকি? এইখানে না, এখানে নাম দেওয়ার সুযোগ নেই। এই যে এখানে এইখানে, ও আচ্ছা আচ্ছা, আমি তো ডিসকাউন্টের হবে না, এইটা হবে এইখানে না, এইটা হবে এইখানে, এইখানে নাম হবে, এইটা নাম দিলে হবে। এবার নিচে এখন কোশ্চেনের নাম কেন? নাম না দিলে তো কার কার লেজারে হিট করবে? নাম তো দিতেই হবে না? এবার আপনি দেখেন, আপনি রিপোর্ট যেভাবে চেক করলাম সেটা দেখতে পারেন, পাশাপাশি ওনার লেজারটা দেখতে পারেন, সাপ্লায়ারের যে আমাদের কাছে লেজার আছে। এই যে 0 হয়েছে না? এই যে 0। এবার আপনি ওর ডিটেলসটাও দেখতে পারেন। এই যে সব এখানে আসবে পুরোটা। এখানে আর কোনো টাকা পয়সাও নিয়ে আমার ওপেন নাই, আছে নাই। তাহলে আমরা কি দেখলাম? পারচেজ অর্ডার, একটা বিল, পে বিল, সাপ্লায়ার ক্রেডিট না? বিল তো ইনভয়েসের মতো, যেটা তো আমরা ওইটা মোটামুটি জানবো। এবার আমরা এক্সপেন্স দেখেন আপনি, এখানে কিন্তু আপনার এই যখন নগদে কোনো কিছু পারচেস করবো সেখানে নামটা ম্যান্ডেটরি না, এইখানে নাম না দিলেও হতো। হ্যাঁ, এই জিনিসটা এখন আমরা যদি নগদ টাকা দিয়ে পণ্য কিনি তাহলে এইখানে দিব, আর যদি পণ্য না কিনে অনেক কিছু, অনেক এক্সপেন্স থাকে না প্রতিষ্ঠানের, আমি অফিস এক্সপেন্স হলে এইখানে দিবেন। কি কি ও সেভিনি, ওটা তো নিয়মে হলো না। আপনার তো অফিস এক্সপেন্স তো আর ওইখানে দিতে নিবে না তো। আপনি যখন আইটেমে দিতে যাবেন অফিস এক্সপেন্স, এইখানে তো আর কতগুলা রেট, সেগুলো তো আর দিতে গেলেই তো আপনি বুঝবেন যে এটা এখানকার না, এটা এখানে দিতে হবে। হ্যাঁ, ওই মিলবেই তো না এক্সপেন্স আপনার এইখানে। এখন কথাটা হলো, এই এক্সপেন্স যখন এখানে দিব তার মিনিং কি? এইখানে দেখেন আপনার এই যে অটো কিন্তু ব্যাংকের নাম আসবে, কিন্তু যদি এমন হয় এই এক্সপেন্সটা আমার অ্যাক্রুড হয়েছে, পেমেন্ট হয়নি, তাহলে কিন্তু এটা এখানে যাবে না, তখন যাবে বিলে যে দিতে হবে। বিলে দুটো অপশন আছে না এরকম, তখন এই বিল অপশনে দিতে হবে। এক্সপেন্স এবং চেক ইউজ করতে হবে নগদ টাকার যখন কারবারের বিষয়টা আসবে। আর যদি ওইটা ডিউ থাকে, পেমেন্ট না করেন, তাহলে যেতে হবে বিল অপশনে, যে ওইখানে দিতে হবে অফিস। হ্যাঁ, বিলের ওখানে যে আপনার ওই ক্যাটাগরি ডিটেলসে দিতে হবে। হ্যাঁ, তা না হলে কিন্তু মিলবে না।
এইখানে যদি আপনি সেভ দেন, আপনি এবার চেকে যান, এই দেখেন চেকে শুধু ব্যাংকের নাম, তাই না? কিন্তু আমি যদি এক্সপেন্সে গেলে ওখানে সমস্ত ডেবিট হেড কিন্তু ওখানে থাকবে। পার্থক্যটাই জাস্ট একটা জিনিস, আমরা মাঝে মধ্যে প্র্যাকটিসের অভাব থাকলে আমাদের যে ঘটনা ঘটে আমরা বুঝতে পারি না এটা কোথায় যাবে। সূক্ষ্মগুলো বুঝতে হবে যে কেন এক্সপেন্সটা আমরা ইউজ করব, পাশাপাশি আমরা কেন চেকটা ইউজ করব, কখন বিল ইউজ করব, কখন ক্রেডিট নোট ইউজ করব, তাই না? তারপর আর কি আছে, সাপ্লায়ার ক্রেডিট। আর এখানে কিন্তু আগেরটার মতো কিন্তু ইয়ে নাই, সেলস নগদ ওই রকম অপশন নাই, যেমন সেলস রিসিট, রিফান্ড রিসিট ওইখানে অপশন আছে, তার মানে এখানে ওই অপশনটা রাখেই না। এমন ঘটনা হলো আপনি যদি পণ্য ফেরত দেন, আমরা পণ্য ফেরত দেখালাম না সাপ্লায়ার ক্রেডিট, অ্যান্ড ওই টাকাটা যদি ওনারা আপনাকে ব্যাংকে দেয় তখন আপনি কী করবেন? কথার কথা, হয়তো এরা অপশন দেয় না কিন্তু আপনাকে তো করতে হবে। ওনারা আমরা হয়তো পণ্য ফেরত দিলাম 200 টাকা, আর ওই 200 টাকা আপনাকে ব্যাংকে জমা দিল, তখন এখানে তো ওই অপশন নাই, আছে ব্যাংক ক্রেডিট করার অপশন আছে। আর এই যে এইখানে এই অপশনটা তো নাই না, দেখেন সেট দিয়ে করব, যে সেট নাম্বার 1 আছে, সেট নাম্বার কোথায় এখানে এক্সপেন্স দিয়ে এইগুলা টোটালটাই ব্যাংক ডেবিট অপশন। আপনার চেক নাম্বার 1 মানে আপনি টাকা দিচ্ছেন, কিন্তু আমি যখন পণ্যটা ফেরত দিচ্ছি তখন তো টাকাটা আমি পাবো, সেই অপশন কিন্তু এখানে নাই। ক্রেডিট বাউচার দিয়ে হ্যাঁ, এইটা কি করব, এখানে কি আছে অপশন? তাহলে কি উপায় কি, ওই জার্নাল এন্ট্রি। আর একটা অপশন আছে, সেটা আপনি যে এই যে এটা ইউজ করতে পারেন, ব্যাংক ডিপোজিট ইউজ করতে পারেন। ব্যাংক ডিপোজিট মানে কি, আমার ব্যাংকে টাকা জমা হয়, তাহলে আমরা এই অপশনটা ইউজ করতে পারবো। আবার যদি বলে ক্রেডিট কার্ডের টাকা জমা দিছে, তাহলে এই যে ক্রেডিট কার্ডে জমা ইউজ করতে পারবো, ক্রেডিট কার্ড ক্রেডিট। মানে অপশনের তো শেষ নাই, প্রবলেমের শেষ নাই বিভিন্ন। কারণ একটা ব্যবসায়ী যখন আপনি যান তখন তো কাজের কোনো শেষ থাকে না, মানে এমন কিছু অপশন আসবে হয়তো আমাদের এখানেই নাই, তখন আপনাকে সিস্টেম করে আপনাকে দিতে হবে। জার্নালে তো অলমোস্ট সবকিছু জার্নালে সবই যায়, শুধু প্রোডাক্ট বাদে সব কিছু জার্নাল এন্ট্রিতে দেওয়া যায়। জার্নাল এন্ট্রিতে যে একটু আগে বলছি, তা আমার তো আমি পণ্যটা ফেরত দিলাম, উনি 200 টাকা আমার অ্যাকাউন্টে জমা দিয়েছে, এই অপশন তো এখানে নাই। তাহলে আমাকে তো আমার বইয়ে তো হিট করতে হবে, তাহলে আমি চলে যাবো জার্নাল এন্ট্রি। পাশাপাশি ব্যাংক ডিপোজিট নামে একটা অপশন আছে, এই ব্যাংক ডিপোজিটে যে আমি ওইটা দেখাতে পারি। ব্যাংক ডিপোজিটে গেলে কি দেখেন, এখানে দেখছেন ব্যাংক অটো চলে আসছে না। ওরা বলছে কার অ্যাড ফান্ড টু দিস ডিপোজিট, কার কাছ থেকে পাইছি আমি, এই যে মনে করলাম যেহেতু এনার কাছ থেকে, তো এটা কেন পাইছি আমি, আমার পণ্য ফেরত দিয়ে পাইছি না, তাহলে পরে ওনার দেখেন কি আছে না, এটা সাপ্লাই, ইনি কি আমার ক্রেডিটর না, ক্রেডিটর তো, তাই না? এই যেমন এখানে বসায় দিলেই হবে যে আমি এই টাকাটা ওনার কাছে পাইছি। বুঝতেছেন আমার কথা? আর আর পেছানো যাবে না, অনেক কিছু আপনারা বলেন, আমি শুনি। আমরা আজকে অনেক কিছু দেখেছি না, আমরা দেখালাম যে আমরা যদি পণ্যটা ফেরত দিই, সাপ্লাই ক্রেডিট দেখাইছি না, তখন কি করবো আমরা, ওটা সাপ্লাই ক্রেডিট অপশনে যে দিব। আমরা এমন হয়েছে, আমরা এও দেখলাম যে টোটাল 9,600, উনি আমাকে 9,500 টাকা দিয়েছে, আমরা দিছি 9,600, 100 টাকা কী করলাম আমরা দেই নাই, তখন ওইটাকে আমরা জার্নাল এন্ট্রি নিয়ে করছি না, করছি তো। পণ্যটা ফেরত মানেই কিন্তু আপনি কিন্তু আবার পণ্য ফেরতটা কিন্তু জার্নাল এন্ট্রিতে করতে পারবেন না, বারবার বলতেছি। শুধু এই পণ্য ফেরত, হ্যাঁ পণ্য ফেরতটা আপনি জার্নাল এন্ট্রি দেবেন। এমন আপনি মনে করতে পারেন আমার তো পণ্য ফেরত দিচ্ছে, তার নেই কি, আমার পণ্য আসবে মানে স্টক বাড়বে, পাশাপাশি আমি পণ্য ফেরত দিলে কি হবে, আমার পণ্য ফেরত দিলে তো স্টক কমে যাবে, তাহলে স্টক ক্রেডিট, তাই না? কার কাছে ফেরত দিলাম আমি, এই জিনিস পণ্য রিলেটেড কিন্তু জার্নাল এন্ট্রি মিলাতে পারবেন না আপনি।
আপনি মিলাতে পারবেন পণ্য বাদে সব কিছু। পণ্যটা কম বেশি কিন্তু জার্নাল এন্ট্রিতে হবে না। হ্যাঁ, তখন ওই ক্রেডিট নোট বা সাপ্লাই ক্রেডিট ইউজ করতে হবে আপনাকে। পণ্য রিলেটেড যেখানে, সেখানে কিন্তু হবে না জার্নাল এন্ট্রি, তাছাড়া সবই হবে। বুঝছেন? এই জিনিসটা মনে রাখবেন। আরেকটা জিনিস এমন হয়, আমরা তো একটা দেখলাম যে কি দেখছি, আমি হয়তো কারোর কাছে আমি পণ্য বিক্রি করছি, করার পরে সে আমার ভালো ক্লায়েন্ট বলে আমি তাকে 100 টাকা ছাড় দিছি, হতে পারে। আবার এমন হয় যে ওর আর কোনো ট্রেসই নাই, এই পৃথিবীতে নাই, এগুলাই তো বেশি। বাংলাদেশে ব্যাংকগুলো তো এই অবস্থায় হয়েছে। তার মানে ওটাকে বলা হয় ব্যাড ডেট, আমরা মনে হয় জানি। এই ব্যাড ডেটও কিন্তু এখানে ইন্টু দিতে হবে, অর্থাৎ যাকে আপনি অর্থাৎ ইচ্ছা করে দেন নাই, তারপরও তো আপনার অ্যাকাউন্ট থেকে রাইট অফ করতে হবে, যেটাকে এটা বিভিন্ন সূত্রে করা যায়, কয়েকটা পদের নিয়ম আছে। যেহেতু এগুলা নিয়ম দুইটা, একটা করা যেতে পারে যে আমি সরাসরি ব্যাড ডেট ডেবিট ওর যে টাকা পাবে না তার অ্যাকাউন্ট ক্রেডিট করতে পারে। আবার কিছু একটু বড় প্রতিষ্ঠান যারা, তারা ওইটাকে অ্যালাউন্সে রেখে দেয়, ব্যাড ডেট অ্যালাউন্স ব্যাড ডেট ডেবিট, অ্যালাউন্স ফর ব্যাড ডেট ক্রেডিট, পরে অ্যালাউন্স ফর ব্যাড ডেট ডেবিট করে ওই প্রতিষ্ঠান যার কাছে টাকাটা পাবো না সেইটা করে প্রভিশন রাখে। এইটা ডিপেন্ড করতেছে হলো, যেহেতু আমরা কাজই করব ছোট ছোট প্রতিষ্ঠানের, তো এই অ্যালাউন্সটা আবার বড় বড় প্রতিষ্ঠানটা ডিল করে। মনে করেন RFL-এর মতো, ওরা তো আর এই ব্যাড ডেট সরাসরি এক্সপেন্স হিসেবে দেখেন, ওটা এখন 100 কোটি টাকা একবারে দিলেই তো ওই বছরে লস হবে, অল্প অল্প করে। হ্যাঁ, অ্যালাউন্স ক্রিয়েট করতে করতে ওইটা দেয়। এই জিনিসটাও আপনার মাথায় রাখতে হবে। এখন আপনি যদি বলতে পারেন যে আমার প্রতিষ্ঠান তো অনেক বড়, তারা অ্যালাউন্স হিসাবে দেখাবে, তাহলে অ্যালাউন্সের জার্নাল এন্ট্রি কি? ব্যাড ডেট ডেবিট, অ্যালাউন্স ফর ব্যাড ডেট ক্রেডিট। এবার যখন ওই পুরা টাকাটা আপনার কাভার দিয়ে দিবে, তখন যে আমি অ্যালাউন্স ফর ব্যাড ডেট ডেবিট, যার অ্যাকাউন্টটা ভ্যানিশ করতেছেন ওর অ্যাকাউন্ট ক্রেডিট করে দিতে হবে। জার্নাল এন্ট্রি কি এগুলা বুঝতেছেন না আমি যেগুলো বলতেছি? হ্যাঁ হ্যাঁ, অনেকদিন প্র্যাকটিস নাই তো এগুলো ভুলে। হ্যাঁ, মানে নিয়মটা আমি বলি, আমাদের তো প্রতিষ্ঠানে তো এইগুলা হয়, এইগুলাই এখন বেশি টাকা দোকান বাকি নিয়ে দেখা যাবে যে ওর মাসের শেষে, বছর শেষে ওরা যখন হালখাতা করে 2, 4, 5 হাজার ওরা কেউ দেয় না বলতে কি আপনি ছাড় দেন নাই, ও ভাগছে বা কোনো কারণে টাকা পয়সা আপনার দেয় না, আপনার বন্ধু বান্ধব অনেকেরই টাকা দিলে আর ওই টাকায় জীবনে আর পাওয়া যায় না, এরকমই হয় বাস্তব জীবনে, ঘটে কি না? সেই ক্ষেত্রে কি আপনার বইয়ে তো আর ওইগুলো দেখাতে পারবেন না, তখন ওইগুলোকে ভ্যানিশ করে। দুইটা নিয়ম, প্রথমটা হলো যেহেতু ব্যাড ডেট আমার প্রতিষ্ঠানের খরচ, তো ওটা ডেবিট। যদি আপনি অ্যালাউন্স ক্রিয়েট করতে চান, অ্যালাউন্স ফর ব্যাড ডেট ক্রেডিট, এটা এই অ্যালাউন্স ফর ব্যাড ডেটটা কিন্তু আপনার ব্যালেন্স শিট আইটেম, আপনি আবার ইনকাম করা যাবে না, এইটা লাইবিলিটির আন্ডারে খুলতে হবে, সরি এটা হলো আপনার আন্ডারে খুলতে হবে। অ্যাকাউন্ট রিসিভেবল যেহেতু অ্যাসেট আইটেম, ওর আন্ডারে খুলতে হবে, অ্যাসেট আইটেম আন্ডারে খুলতে হবে। আমি একটা দেখাই না, কঠিন মনে হচ্ছে না? এই যে আমি একটু দেখাই আপনাদের। আচ্ছা, এর আগে আমাদের দেখি তো কোনো ইয়েটার আমরা কারো কাছে টাকা পাবো কি না দেখি তো। এর কাছে মনে হয় এই যে 4,812 টাকা এখনও পাওয়া যাবে, এই বাইরে সব মিলাই, আজকের না কিন্তু, ওই যে গত দিন করে। আমি মনে করলাম যে এই টাকাটা এই পাবলিক এই জীবনে আর দিবে না আমাকে, ঠিক আছে? তাহলে তো আপনার এই জিনিসটাকে তো আপনার বই থেকে ওয়াশ আউট করতে হবে। ওয়াশ আউটের দুইটা মেথড, একটা ডাইরেক্ট মেথড, একটা অ্যালাউন্স মেথড, ইনডাইরেক্ট মেথড যেটাকে বলে। ডাইরেক্ট মেথড কোনটা? ব্যাড ডেট ডেবিট, এই অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, এটা ডাইরেক্ট মেথড। আপনি যদি অ্যালাউন্স মেথড করেন অথবা ইনডাইরেক্ট মেথড করেন, তখন একে সরাসরি ক্রেডিট না করে ব্যাড ডেট ডেবিট, অ্যালাউন্স ফর ব্যাড ডেট ক্রেডিট,
তারপরে আর একটা দুইটা জানলা দিতে হবে, তারপরে অ্যালাউন্স ফর ব্যাড ডেট ডেবিট, ওই অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। ঠিক আছে? পারবেন না? আমার কিন্তু শিটে এই ধরনের কাজ দেওয়া আছে যেটা আমি আজকে দিব। আমি যে গুগল ড্রাইভ থেকে যে সেগুলো লিংক দিতে বলবেন পরবর্তী ক্লাসে। আমি আজকে হলো দুইটা দিব, একটা আপনার বিল করতে দিব, একটা ইনভয়েস করতে দিব। ওইখানে কিন্তু এই কথাগুলো থাকবে। আমি আবার এই জিনিসগুলা কিন্তু আমি প্রয়োজনে আমি আবার দেখাই দিই আপনাকে জার্নাল এন্ট্রি করে। এখন আপনি যদি বলেন যে এরা কি অ্যাকাউন্টিং মেথড ফলো করে না, ভাই এখানে প্রতিষ্ঠানগুলো তো যারা ইউজ করে ছোট ছোট প্রতিষ্ঠান না, এরা জেনারেলি ডাইরেক্ট মেথডই ইউজ করে। যদি বড় প্রতিষ্ঠান হয় সেক্ষেত্রে ওই যে ভাই বলছিল এটা অ্যালাউন্সটা ওরা অ্যালাউন্স করে প্রতি বছর বছর। তা এমন হয় তাহলে আমার ব্যাড ডেট নামে আছে কি না দেখি তো। এই যে আছে, দেখছেন এক্সপেন্স। ডাইরেক্ট মেথড করলে আমি কি করব, ওই ক্রেডিটর দিয়ে কার নাম দিব, বাইরে কত টাকা ছিল এটা, 4,812 টাকা, 4,812 না, এই যে 4,812। সরি এটা ডেবিট হবে না, সরি এটা হলো কি হবে ডেটর্স, তাই না? ঠিক আছে, এটাকে বলা হয় ডাইরেক্ট মেথড। কারণ আপনি যদি মনে করেন আমি এটা ডাইরেক্ট মেথডে করব না, আমি ইনডাইরেক্ট মেথডে করব, এটা কিন্তু এনাফ, এইটুকুই এনাফ। আমি এখানে সেভ দিলে পরে কিন্তু এটা শেষ। এখন আপনি যদি অ্যালাউন্স করতে চান তখন হলে কি করতে হবে, এইখানে একটা জার্নাল, এইটা চার্ট অফ অ্যাকাউন্ট করতে হবে। এই যে এটা কার আন্ডারে যাবে, যার আন্ডারে রিসিভাল বলতে কি, হ্যাঁ রিসিভালটা কিসের, অ্যাসেট। তার মানে আমি যখন এটা করব তখন আমাকে অ্যাসেট দিতে হবে, কারেন্ট, সরি অ্যাসেট কই, এই যে কারেন্ট অ্যাসেট, এই দেখেন আছে, এই অ্যালাউন্স ফর ব্যাড ডেট, এটা অটো দেওয়াই আছে, এটা কারেন্ট, এইটা দেওয়াই আছে, কারেন্ট অ্যাসেটের আন্ডারেই দেওয়া আছে এটা। তার মানে কুইক বুক অটো কিন্তু দিয়ে রাখছি এখানে, আমার করতে হলো না। তার মানে আমি এখানে অ্যালাউন্স দেই, ওই হেডটা কই, আসছে না কেন, কি লেখা আছে, এটা আমার শো করতেছে না কেন, এইটা দেখায় বাট এটা তো শো করতে হবে তাই না। আমরা ইয়ে নিব না, হুম এ মানে এইখানে ইয়ে করা নাই না, ওই যে অ্যাকাউন্টে মনে হয় এন্ট্রি করা নাই। কোন জায়গায়
আচ্ছা আমরা দেখি না কারেন্ট অ্যালাউন্স ফর ব্যাড ডেট। এই যে এই যে এটা কিন্তু কারেন্ট অ্যাসেটের আন্ডারে খুলতে হবে, হ্যাঁ, যেহেতু আপনি খুলবেন কার আন্ডার, এটা ডিপেন্ড করছে কার হেডে করতেছেন। যেমন অ্যাকাউন্ট রিসিভেবল আমাদের নিশ্চিত কারেন্ট অ্যাসেট, বা আপনাকে আদার কারেন্ট অ্যাসেট দিতে পারেন। এটা কিন্তু আরেকটা মেথড দেখাচ্ছি, তাই না? আপনি হ্যাঁ এইটা এই দেখেন, আপনি প্রথমে যদি ডাইরেক্ট মেথড ইউজ করেন তাহলে ব্যাড ডেট ডেবিট ওই অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, আর যদি আপনি ইনডাইরেক্ট মেথড ইউজ করেন ব্যাড ডেট ডেবিট অ্যালাউন্স ফর ব্যাড ডেট ক্রেডিট। এবার যান রিপোর্টে যান, দেখেন কি দেখায়। কি হ্যাঁ আমি ওইটা দেখাচ্ছি, আগে ব্যালেন্স শিটটা আমি দেখাই আসি এখানে। এই যে আছে না অ্যালাউন্স ফর ব্যাড ডেট আর স্টক অন্য জিনিস। এবার আরেকটা জার্নাল এন্ট্রি দিতে হবে, সেটা কি করতে হবে এখানে, কত 4000, এটাই তো না, এই ফিগার না? এবার ডেটর্স কার নাম যেন এটা না, এই যে এটা এক্সপেন্সে চলে গেছে। আর দেখেন ওই এটা কি প্রফিট লস, হ্যাঁ এটা প্রফিট এক্সপেন্সে চলে গেছে। আর আমরা যদি ব্যালেন্স শিট দেখতে চাই, হুম ডেটটা কিন্তু চেঞ্জ করে দেবেন, নাহলে অনেক সময় এটা আসবে না। যে এখানে কিন্তু আর অ্যালাউন্সটা নাই, আছে নাই। আপনি যদি আরও একটু দেখতে চান ডেটর্সের ওই ফিগারটা ডেবিট হয়েছে কি না, এর উপরে ক্লিক করবেন। ডেটটা চেঞ্জ করেন, হ্যাঁ না আমি বলছি ওইখানে তো থাকবে না, কিন্তু ওইখানে তো মাইনাস ওইটা দেখতে চাচ্ছিলাম। ব্যালেন্স শিট রান করি নাই, আচ্ছা দেখি এখানে কি দেখেন। এই যে কারেন্ট অ্যাসেট টোটাল এখানে কত দেখে 5800 ডেটর্স,
4,812 টাকা। তার মানে আপনার মূল কথা হলো, আমি বলি দুইভাবে আপনি করতে পারেন, একটা ডিরেক্ট মেথডে আর একটা ইনডাইরেক্ট মেথড, সেটা আপনি যে কোনো একটা মেথড ইউজ করেন, দুইটা। এ হলো ওভারঅল আমাদের ক্লাস। কারোর কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আমরা মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছি। ওভারঅল এই ক্লাস নিয়ে কারোর কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন।